যেখানে নদী আর সমুদ্রের অবিচ্ছিন্ন আলিঙ্গন, সবুজ আর ধূসরতার এক আশ্চর্য মিলনক্ষেত্র, সেখানেই লুকিয়ে আছে এক বিশাল বিস্ময়, প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এরই নাম সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটি। এখানকার প্রতিটি শ্বাস, প্রতিটি স্পন্দন যেন প্রকৃতির এক গভীর সুর। হাজারো নদীনালা, খাল আর খাঁড়ির মায়াজাল ভেদ করে সবুজ বৃক্ষরাজি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন কোনো অদম্য প্রহরী। যদি আপনি ইলিশ প্রেমী হন এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, তবে সুন্দরবনের ইলিশ উৎসব আপনার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। আর এই ইলিশ উৎসবে যাওয়ার জন্য আমি সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেছিলাম ক্যানিংয়ে। একবার আমি যাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি তাদের অফিসটা একবার দেখাই। সামনে দেখুন ক্যানিং স্টেশন, আর এই ঠিক বেরিয়ে বাঁহাতে, আর এই জুম করে হচ্ছে এনাদের অফিস, হচ্ছে এই যে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস, এইটা হচ্ছে তাদের অফিস। চলুন যা যাক। ক্যানিং স্টেশন থেকে আপনাদের দেখালাম যাদের সঙ্গে আমি সুন্দরবন ঘুরতে যাচ্ছি সেটা। এবার চলুন তাদের সঙ্গে কিছু মূল্যবান কথাও বলে নেওয়া যাক, আর যে অফবিট সুন্দরবন বলছেন সে ব্যাপারেও বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন। নমস্কার উৎপল দা, নমস্কার বাপ্পা দা, নমস্কার। আচ্ছা, করেছেনটা কি? চারদিকে শুধু এই গ্রিন ভিউ ট্রাভেলস এর জয় জয়কার। সুন্দরবনে ইলিশ উৎসব শুনেছি, ইলিশ মাছ খেয়েছি, বাঘ দেখেছি কি দেখিনি পরের কথা, অফবিট সুন্দরবন কি মানে ব্যাপারটা কি দাগ লাগিয়ে দিয়েছেন এসব ব্যাপারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তো মানে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস এর জয় জয়কার বলছে সব দিকে। এক্ষুনি ট্রেন থেকে নামলাম, সবাই দেখতে পাচ্ছি এইখানেই আসছে। কি ব্যাপারটা কি, কি করেছেন? আসলে দাদা বলুন, দাদা খুব ভালো বলতে পারে। দাদা একটু বলুন পাপাদা। আচ্ছা, তো সব থেকে বড় কথা যেটা, আপনি প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো একটাই, যে আপনি সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসকে বেছে নেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অফবিট সুন্দরবন দেখতে এসেছেন। হ্যাঁ, দেখুন, সুন্দরবনের অনেক রুট আছে, যেমন চেনাচরিত কিছু রুট আছে, আবার অপরিচিত কিছু রুট আছে। হয়তো অনেকে সেই চেনাচরিত রুটে সেই রুটগুলো কন্টিনিউ করতে থাকে। আমাদের একটু অন্যরকম স্বাদ আনতে চেয়েছি, মানে অন্য স্বাদের সুন্দরবন ভ্রমণটাকে আনতে চেয়েছি। তো সেটা হলো অফবিট। বাহ। যেমন আমাদের যেখানে আপনাদেরকে রাখবো, যে হোটেলগুলোতে আপনাদেরকে রাখবো, সেই হোটেলটা আমাদের সম্পূর্ণ অফবিট প্লেসই, একদম অফবিট প্লেস। দত্ত নদীর একটা ছোট্ট খাড়ি আছে, দেখবেন আপনি যখন যাবেন, দেখবেন দত্ত নদীর একটা ছোট্ট খাড়ি। আচ্ছা, মানে হয়তো ভাটা নেমে গেলে, জোয়ারের জলটা যখন নেমে যায়, তখন আপনি দেখবেন বোটটাকেও ঘুরাতে পারছেন, এতটাই ছোট্ট নদী। বাহ। সেই ছোট্ট নদীর মধ্যেই আমাদের হোটেল, আমাদের রিসোর্ট, আপনাকে আমরা সেখানে রাখবো। বাহ, এত সুন্দর অফবিট প্লেস। এবং হোটেল থেকে বেরোলেই আপনি জঙ্গলে পা দিতে পারবেন, হাঁটতে পারবেন। যদি মনে করেন জঙ্গলের মধ্যে আপনি হাঁটবেন, আপনি হাঁটতে পারবেন। বাপ্পাদা তো একটা অফবিট প্লেসের কথা বললো, আমি বাপ্পাদার কাছে আরো 2-3টা আশা করেছিলাম, একটু কি আশা হতে হলাম বাপ্পাদা? হ্যাঁ বলুন। শুধু কি একটা নাকি আরো 2-1টা যদি অফবিট প্লেস? না না, অফবিট প্লেস তো আছেই। হ্যাঁ, আপনি যেমন দত্ত নদীর খাড়ি দেখছেন, হ্যাঁ, এবং দত্ত নদীর সেই খাড়িটার একদম শেষ প্রান্তে যাবেন, দেখবেন নদীটা পুরো শেষ, আর নেই, তারপরে যাওয়ার কোনো জায়গা নেই। ওই মাথায় গিয়ে দেখবেন পাখির জঙ্গল, নতুন পাখির জঙ্গল। সাবাস। মানে খাড়িটা পুরো শেষ, আপনাকে সেই অবধি নিয়ে যাওয়া হবে। এবং তারপরে আছে দত্ত নদীর খাড়ির পরে আছে গাঁড়াল নদীর মোহনা। ওরে বাবা, মানে নাম শুনেছেন কোনোদিন? না না না, একদমই না। গাঁড়াল নদীর মোহনা। গাঁড়াল নদীর মোহনাটাকে টপকে যখন আরো আধা ঘন্টা আমরা যখন এগিয়ে যাব, তখন দেখবেন বিশাল একটা বালুচর, খুব সুন্দর, মানে নদীর মাঝে বিশাল বালুচর, বিচ, বালি বিচ, মারাত্মক দেখতে, মানে মারাত্মক তার ভিউ। মানে এই সমস্ত জায়গাগুলোকে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো মুখে মুখে কথা নয়, চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে এই অফবিট প্লেসগুলোকে দেখি। ব্যাস, একটু আমি ওই জন্য হেল্ড আপ করেছিলাম। যাই হোক, আর বেশি দেরি না, চলুন বেরিয়ে চলুন। ক্যানিং থেকে ট্যুর কোম্পানি প্রোভাইড করা অটোতে চড়ে আমরা পৌঁছে যাই 17 কিলোমিটার দূরে সোনাখালী ঘাটে। যাওয়ার পথে আমরা অতিক্রম করি সুন্দরী মাতলা নদীকে।
আজ জুলাই মাসের 1 তারিখ 2025। এখন আমি দাঁড়িয়ে আছি সোনাখালী ঘাটে। প্রতিবারের ন্যায় এবার বাৎসরিক ইলিশ উৎসবে আমিও হাজির সুন্দরবনে। সোনাখালী ঘাটে দেখুন সারি সারি বোট দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থার। আমি যে সংস্থার মাধ্যমে এবার ভ্রমণ করি সেটা হচ্ছে গ্রিন ভিউ ট্রাভেলস। সোনাখালী টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। কখনো মেঘ করছে, কখনো সূর্যি মামাকে দেখা যাচ্ছে, আর যথারীতি আমি ঘর মাখতাম। আর এবার ট্যুরে আমি একা নেই, এবার মা এসছে। আপনারা মাকে হয়তো খুব একটা দেখাননি ভিডিওতে। মা শারীরিকভাবে এমনি অসুস্থ, কোমরের সমস্যা। আর কি কি সমস্যা আছে তোমার? হাঁটু, হাত হয়ে গেছে। আচ্ছা, চোখেও হালকা হালকা সমস্যা হচ্ছে। এখন খুব শীঘ্রই ছানি অপারেশন হবে। তবে একটা জিনিস আছে, কি জোরে চলছো? মনের জোরে চলছে, তাই তো? আর সুন্দরবনে এসেছো কি করতে? ইলিশ মাছ খেতে। ঠিক আছে, বাঘ দেখা হোক না হোক ইলিশ মাছ খাওয়া চাই। ঠিক আছে, ঠিক আছে, আগে বোটে উঠে নিন, তারপর তো খাওয়া দাওয়া কি, পরিষেবা কি, আর একটু ভ্রমণের যা তথ্য পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ইম্পর্টেন্স হচ্ছে আমরা কোথায় থাকছি, কারণ আমাকে বলা হয়েছে যে আমরা অফবিটে থাকবো। দেখা যাক অফবিটের হোটেল কেমন, আর অবশ্যই পরিষেবাটাই ইম্পর্টেন্ট, আর খরচ কি ইত্যাদি সব কিছু যেতে যেতে বলছি। একটা ইনফরমেশান দিই, সেটা হচ্ছে খুব ভালো লাগছে সোনাখালী ঘাটে এসে যে ভাসমান জেটি তৈরি হচ্ছে। পরবর্তীকালে এই এরকম অস্বস্তিকর উপায়ে আপনাদের বোটে উঠতে হবে না। ওইদিকে ভাসমান জেটি হচ্ছে, খুব শিগগিরই উদ্বোধন হয়ে যাবে। ফলে সুন্দরবন ভ্রমণের জন্য সেটা একটা খুব ভালো দিক হবে। আর দেরি না করে চটপট উঠে পড়লাম বোটে। দুটো ডেক আছে, দুটো ডেকের মধ্যে একটা নিচের ডেকটা আমি চলে এসেছি। এখনো আমাদের বোট ছাড়েনি, জাস্ট একটু দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে লাগেজ রাখার জায়গা, আর এছাড়া আপনি রেস্ট নিতে পারেন এখানে। এখন লাইট জ্বালাইনি বলে একটু অন্ধকার লাগছে। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এইটা। আর সবচেয়ে ভালো লাগছে, এনারা হাত পাকা প্রোভাইড করছে, দারুণ। আমি আপনার বন্ধু, সত্যি বন্ধুর মতন কাজ করবে আশা করি। আমি একটু আগে মাকে বলছিলাম যে এটা হাত পাকা কিনতে হবে, তো এরা বোধহয় আমার মনের কথা পড়ে নিয়েছে। বোটে ওঠার সাথে সাথে আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। কিছুই জলে ফেলবেন না, তার জন্য ডাস্টবিন আছে, সেখানে যাবতীয় জিনিস ফেলবেন। এরপর শুরু হয়ে গেল ব্রেকফাস্টের তোড়জোড়। ঘড়িতে 10:35 আমাদের লঞ্চ ছেড়ে দিল। আগামী 2.5 দিন এই সুন্দরবনের বিভিন্ন নদী খাড়িতে ভ্রমণ করব, আর কিছু স্মৃতি নিয়ে আবারও ফিরে যাব আমার বাসায়। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, আলুর দম, লুচি, আর একটা হচ্ছে সন্দেশ। চটপট খেয়ে নিই। আর এই শুরু হলো, এবার তো চলতেই থাকবে, তাই তো? আচ্ছা, আর ক্যামেরায় আমার সঙ্গে আছে উৎপলদা। লুচি আলুর দম তো বাড়িতেও খাই, বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গিয়েও খাই, কিন্তু এরকমভাবে জলে ভ্রমণ করতে করতে খাওয়ার মজাই আলাদা। আর আমি কি খাচ্ছি তার থেকে গুরুত্বপূর্ণ কোথায় বসে খাচ্ছি, সেটাই। লুচি আলুর দম খেলাম, আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওই কালাকাতটা। দারুণ ছিল কালাকাতটা। আচ্ছা, আমার সঙ্গে যারা বোটে আছে, বিভিন্ন মানুষ আছে, তাদের সঙ্গে পরিচয় করবো আস্তে আস্তে। আর এই যে আমার সঙ্গে আছে, আমার মা তো বসে রয়েছে, আমার মা যথারীতি আড্ডা মারছে। আচ্ছা, মমিতাদি বলছে, কি বলছো, কোনটা ভালো লেগেছে? খাবারের তরকারিটা ভালো লেগেছে? তুমি তো মিষ্টি খাওনি। আচ্ছা, এক্সিলেন্ট। আচ্ছা, আবার একটু বেশি, এই যে কোম্পানি আবার কিছু বেশি দেয়নি তো, যে পারাবো। ও টপ ক্লাস। আচ্ছা আচ্ছা, টপ ক্লাস হয়েছে বলছে। ঠিক আছে, আজকে আমাদের বোটে মোটামুটি 30 জন গেস্ট আছে। আর আরেকটা বোটও আছে আমাদের সঙ্গে, এইটা, সেটা হচ্ছে এই বোটেও আছে 30 জন। আমার একটা স্টুডেন্টও আছে, তাকে দেখতে পাচ্ছি না। এই ও হচ্ছে আমার কাছে পরে, ও ঘুরতে এসছে সুন্দরবন। মোটামুটি ভালো লাগছে? খেয়েছিস? ভালো লেগেছে? ঠিক আছে। ও 6-এ পড়ে, ও একটা আলাদা বোটে দিয়েছে। আমি বলেছিলাম আমাদের বোটে দিতে, বললো ডিস্ট্রিবিউশন আগে থেকে হয়ে গেছে, তো তাই জন্য দেওয়া যায়নি। ইলিশ উৎসবে আসবো আর বৃষ্টি হবে না, সেটা তো হতে পারে না। কখনো মেঘলা আকাশ, কখনো ঝিরঝিরে বৃষ্টি, আর কখনো এই মুষলধারে বৃষ্টি। আর ওই দেখা যায় এক চলন্ত বোট, এক টপ ক্লাস ভিউ, আর এইদিকে ম্যানগ্রোভ। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট্রি করছি। দুর্দান্ত লাগছে, অসাধারণ। বোটে পানীয় হিসেবে জল ও চায়ের যোগান ছিল পর্যাপ্ত। ঘড়িতে এখন 11:20 চলছে চা। একবারের জায়গায় দুবারও
3বারও চা পান করা যায়, কোনো অসুবিধা নেই। আমাদের প্রথম স্টপ হবে হচ্ছে গোসাবা। সেখান থেকে দুটো বেসিক্যালি দেখার জায়গা হচ্ছে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আরেকটা হচ্ছে বেকন বাংলো। আবার ঘুরে ঘুরে আমরা কাছে, এই দীপ কি খাচ্ছিস? দাঁড়া দেখি তো কি খাচ্ছিস, দাঁড়া দেখি। আয় কত দূরে যায়, আয় দেখা চিংড়ির পকোড়া। এ পড়ে যাবে। হ্যাঁ ভাল লাগছে? কেমন লাগছে? আবার টপ ক্লাস। হ্যাঁ ঠিক আছে, দারুণ ভ্রমণ হচ্ছে সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে। প্রথমেই আমরা পেয়ে গেছিলাম লুচি আলুর দম, তারপর চা, আর এইবার হচ্ছে চিংড়ির পকোড়া। ইয়ে দেখতে পাচ্ছ চিংড়ির পকোড়া, কিন্তু যে আসল কারণে আসা সেটা দুপুরবেলা পরিবেশন হবে, ইলিশ মাছ। এখন মোহনবাগান যারা সমর্থক তাদের জিনিস পরিবেশন হচ্ছে, তারপর ইস্ট বেঙ্গলের। ঘড়িতে 11:35। এই তো আগের খাবারই হজম হয়নি, আবার নতুন খাবার চলে এলো, তাই তো? চিংড়ির পকোড়া আর সস। আমার মা খায় না চিংড়ি মাছ, তাও খাচ্ছে। পয়সা দিয়েছে বলে খাচ্ছ? পয়সা দিয়েছে বলে খাচ্ছে, এত খেত না। আচ্ছা ঠিক আছে, দাও। আমি আর খাবো না, তুমি আমাকে 1 পিস খাই দাও। দাও এনাও, আর ওটা দিয়ে দাও, মুখে দিয়ে দাও, কিছু লাগবে না। চিংড়ি মাছটা ভালো আছে। আমি চিংড়ি মাছ খাবো না, আমি মার কাছ থেকে খেয়ে নেবো। এই খাড়ি দিয়ে চলতে চলতে আমি অনুভব করি প্রকৃতির সাথে একাত্মতা। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে দূরে এই বুনো পরিবেশে এক অন্যরকম শান্তি খুঁজে পাই। একবার দেখে আসি আজকে দুপুরের মেনু কি আছে। এখানে ইঞ্জিন আছে, এইটা আওয়াজটা খুব একটা শোনা যায় না। নমস্কার, বলছি দুপুরে কি আছে? দুপুরে আলু বেগুনি ডাল। বেগুনি ডাল, এটা কি হচ্ছে? এটা মাছের পাতুরি আছে, দই ইলিশ আছে। এটা ইলিশ মাছের পাতুরি হচ্ছে, আর দই ইলিশও আছে। আচ্ছা খুব ভালো। চাটনি আছে, পাঁপড় আছে। আচ্ছা, মাছের মাথা দিয়ে ডাল আছে। চাটনি আছে, পাঁপড় আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, আর বেগুনি আছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমি আসলে দুবার করে বলছি, তার কারণ ওনাদের কাছে তো মাইক্রোফোন নেই, আওয়াজে শুনতে পাবেন না। যাই হোক, আর এই হচ্ছে রান্না বান্না, একটু দেখাই। এই যে, আর যেসব জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে দেখুন, সব ব্র্যান্ডেড। এই যে ঘড়িতে প্রায় 12টা বাজবো করছে। আমাদের প্রথম গন্তব্য গোসাবাতে প্রায় এসে হাজির আমরা। যে গোসাবা আসছে, আর এখানে দুটো গন্তব্যস্থান হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো। আচ্ছা বলছি, এটা কি কোম্পানি থেকে দিয়েছে? পানও চলছে, এটা পান কিন্তু কোম্পানি থেকে দেয়নি। পান এই যে আমারই একজন সাবস্ক্রাইবার, মানে আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য, এখানে পরিচয় হয়ে গেছে, উনি নিয়ে এসছেন। দেখুন এখানে আবার পানও বিক্রি হচ্ছে। না না, এমনি আর কি পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম গোসাবায়। সেখানে মূলত দুটি দ্রষ্টব্য স্থান, একটি হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটি বেকন বাংলো। গোসাবার যে দুটো দ্রষ্টব্য স্থান সেটা তো ঘুরে এলাম, আপনাদের দেখালাম। একবার এই গোসাবার চিড়িয়ার চোখে কেমন লাগে জাস্ট একবার দেখুন, টপ ক্লাস লাগবে। ঘড়িতে বাজে 1:20। আমি কেবিনে বসে রয়েছি, গরম লাগছে বলে।
আর যেটা বলা সেটা হচ্ছে গোসাবা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেশ অনেকক্ষণ সময় লাগলো। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে একটা টিম এসছে যারা 9 জন ছিলেন, তারা অন্যদিকে চলে গেছিলেন। যাই হোক, আর একটা বলে দেখার পর আজকে আমাদের স্টে কিন্তু পাখিরালয় হচ্ছে না, অন্য একটা জায়গায় হচ্ছে, যেহেতু অফবিট সুন্দরবন তাই জন্য একটা অন্য জায়গায় হচ্ছে। সেটা কোথায় সেটা তো আপনাদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে দেখাবই। তার আগে করবো লাঞ্চ, এই যেতে যেতে হচ্ছে লাঞ্চ দিয়ে দেবে, 1:20 বাজে লাঞ্চ আই থিঙ্ক দিয়ে দেবে। এখন ঘড়িতে বাজে 1:25, যেটা হচ্ছে আমাদের এখন লাঞ্চের তোড়জোড় চলছে। কিন্তু এখানে একটা আপডেট, একটু চেঞ্জেস এবং একটু আলাদা প্ল্যান। সেটা হচ্ছে সাধারণত সজনেখালি যাওয়া হয় ডে 2-তে, আমরা আজকে সজনেখালি যাচ্ছি। সজনেখালি মানে যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে এবং যেখানে যদি ভাগ্য ভালো থাকে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা পাওয়া যেতে পারে। সাধারণত তাই হয় না, প্রথম দিন আমরা যে গিয়ে থাকি পাখিরালয়, কিন্তু আমাদের যেহেতু স্টে পাখিরালয় নয়, অফবিট সুন্দরবন ভ্রমণ হচ্ছে এবারে, তাই জন্য এবারে আমাদের সজনেখালি থাকছে প্রথম দিনে। এটা বেশ শুনে অন্যরকম লাগছে। প্রায় 1:45 বাজে আর আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। ও টোটাল 1, 2, 3, 4 টেবিলে। এরপরে আমাদের হল্ট হতে চলেছে সজনেখালি ওয়াচ টাওয়ার। আর লাঞ্চে দেওয়া হচ্ছে কি লাঞ্চে দেওয়া হচ্ছে ডাল আছে, বেগুনি আছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে, আচ্ছা ইলিশ ভাপা আছে, দই ইলিশ আছে, ইলিশ পাতুরি, চাটনি, পাঁপড়। আর আমার সঙ্গে রাজারহাট থেকে যারা এসছে, এই যে প্রীতম দা বসে গেছে, আর এই যে মমিতা দি আছে, আচ্ছা আর আমাদের পরিবারের সদস্য আছে। এরা সবাই আমাদের পরিবারের সদস্য। যাই হোক, কি করতে এসেছো এখানে? কি করতে এসেছো সুন্দরবনে? বাঘ দেখতে। বাঘ দেখা হয়ে গেছে? কোথায় দেখেছো? বেকন বাংলায়। আর কে ব্যাস রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলছিল? নিউটন বলছিল। আপেল গাছ পেয়েছে? নিউটন বলেছে যে, আমি তখন বললাম আপেল গাছটা মারা গেছে। ও আপেল গাছটা মারা গেছে। লাঞ্চ চলছে, এখন ঘড়িতে বাজে 2:05। আর আমরা এখন অতিক্রম করছি ডান দিকে বিরাজনগরকে রেখে। আর আমাদের লঞ্চ চলছে এখন দুর্গাদোয়ানি নদীর ওপর দিয়ে। একটু আগে আকাশটা মেঘলা ছিল, পূর্ব উল্টো কন্ট্রাস্টে দেখুন, নীল আকাশ বেরিয়ে গেছে, কোথাও পুঞ্জীবিত মেঘ, সাদা সাদা মেঘ। আর সূর্যের আলোতে জলটা কেমন চিকচিক করছে, অসাধারণ লাগছে, টপ নচ। যেতে যেতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই ট্যুরের যে খরচা, সেটা হচ্ছে এসি রুমে হচ্ছে 3800 টাকা, নন এসি রুমে 3500 টাকা। সিজন ভেদে কিন্তু এটা ওঠানামা হবে। যেটা বলার, কেউ কেউ কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দরবন ট্যুরে 2800 টাকা নিচ্ছে, 2900 টাকা নিচ্ছে, 2700 টাকাতেও করছে। এবার বলার বিষয় হচ্ছে, যেটা রেট কমাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আপনারা ধরে নিন, কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ হচ্ছেই। কোয়ালিটি কম্প্রোমাইজ না করলে কখনোই রেট কমাতে পারবে না। তো আমি বলছি না যে এদের কোয়ালিটি সবচেয়ে ভালো বা এটাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু এনারা যে রেটে দিচ্ছে সেক্ষেত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়ার চান্স কিন্তু কিছুটা কম। কারণ আমি ওনাদের রান্নাঘরে গেছিলাম, যেসব মশলা বা তেল ওনারা ইউজ করছেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড। এটা দেখে আমার বেশ ভালো লাগছে। শুধু তাই নয়, ওনারা যে পকোড়া হয়েছিল তার সঙ্গে যে সসটাও দিচ্ছে সেটাও দেখছিলাম যে একটা ব্র্যান্ডেড কোম্পানির সস। এছাড়া আরও হয়তো এই যে অফবিটে থাকার খরচা বা ইত্যাদি, সেই কারণে হয়তো একটু অন্যরকম করতে গিয়ে রেটটা হয়তো বেশি হতে পারে। তবে একটা জিনিস, আপনারা অন্য কারোর সঙ্গে যেতেই পারেন, অনেকগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থা আছে সুন্দরবনে, যেতেই পারেন। আমি বলছি না যে এখানে আসতে হবে, আমি আমার অভিজ্ঞতা জাস্ট এই দুটো ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তবে এটা জিনিস একটা শিওর, যেখানে দাম কমে সেখানে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয়। তারা যদি বলে যে হয় না, তারা মিথ্যে কথা বলে। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার অভিজ্ঞতা বা এতদিন ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করলাম এই ছোট্ট সময়ের মধ্যে। এবার আপনারা কোথায় কার সঙ্গে যাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি কখনো এদের সঙ্গে যেতে চান, এনাদের কন্ট্যাক্ট ডিটেলস বা যাবতীয় তথ্য আমি স্ক্রিনে বা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের লাঞ্চ শুরু হলো, আমাদের সঙ্গে দাদা আছেন সুভাষ গ্রাম থেকে। সেটা নামটা একটু বলো। বিশ্বনাথ ময়রা। বিশ্বনাথ দা, তুমি তো লাঞ্চ করলে, প্রথম ব্যাচ উঠলো, খাওয়া দাওয়া কেমন, এক্সপিরিয়েন্স কেমন? খুব সুন্দর হয়েছে, খুবই ভালো, রান্না বান্নাও খুবই সুন্দর হয়েছে। কোনটা বেশি ভালো লেগেছে?
সবকটাই কোনটা ভালো সবকটাই সবকটাই ভালো লেগেছে। সবকটাই ভালো লাগে। মানে প্রথম দিন মোটামুটি এখনো পর্যন্ত ঠিকঠাক। এখন অবধি মানে সকাল থেকে যা খাওয়া দাওয়া হয়েছে, আর চা থেকে টিফিন থেকে চিংড়ি ঠিকঠাক একদম খুব ভালো, খুব ভালো। আমাদের যেরকম বলেছিল সেরকম খুব সুন্দর। বলছি ওনারা কৃপণতা করছে না তো, মানে কম দিচ্ছে না? না, ওরা কম দিচ্ছে না, ওরা যে যতটা পারবে ততটা 2-3 বার রিপিট করে খুব সুন্দর ভাবে। আর বলছি এই প্রকৃতি কেমন লাগছে দেখতে? কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব ভালো লাগছে। টেস্ট ঠিক আছে একদম আপাতত, মানে কোনো কৃপণতা করেনি। হ্যাঁ, আমাকে একবারেই পরিবেশন করে দিতে, সেটা যে ভাত আছে, লেবু লঙ্কা আছে, যেটা আছে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আছে, পুঁই শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে পাতুরি আছে, একটা দই ইলিশ আছে, আর বেগুনি আছে। ও খাওয়া দাওয়া শুরু করে দিই। ঘড়িতে বাজে আছে 2:30। যদিও বাড়িতে আমি এত তাড়াতাড়ি খাই না, আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3-3:30 বেজে যায়, কেন বুম স্কুল থেকে আসে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়। আর আমার মা যথারীতি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি খেয়েছো? যেটা আছে বেগুনিটা, আমি বেগুনিটা আগে খেয়ে ফেললাম। যাই হোক, কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে পুঁই শাকটা খাই। আমি ফুড ব্লগার নই, আমি মোটামুটি দেখিয়ে দেবো আর টেস্ট বলে দেবো। আমি পুঁই শাকটা খাওয়া হয়, পুঁই শাকটা ঝাল হয়েছে বেশ। এই ডাল নেই, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাই তো? আমাকে যত মাথা দিয়েছে গো, সব মাথা খেয়ে নেবো। আমার বুম মাথা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে মাছের মাথাটা দিয়েছে, দারুণ। মাছটা একটু খেয়ে দেখি। এই দাম ডাটা ভালো করেছে। আর এই দই ইলিশ, আমি ইলিশ মাছ এতটা খাবো না, যেই জন্য মা খুব খেতে ভালোবাসে। হ্যাঁ, ইলিশ মাছ কেমন লাগছে বলো? খুব টেস্ট হয়েছে দই ইলিশ। দই ইলিশ টেস্ট হয়েছে? গ্রেভিটা কেমন? গ্রেভিটা ভালো করেছে। আচ্ছা, এবার আমি খেয়ে দেখি। সত্যি দই ইলিশ একটু টক। আচ্ছা, ইলিশ মাছ একটা খেয়ে দেখে একটু। এই হচ্ছে ইলিশ মাছ। এই একদম এই পাতুরি, এই 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 ঝাঁচটা কেমন একটু বলি। ভালো ঝাঁঝ আছে, আর ঝাল লাগছে, আর সর্ষের তেলের একটা ঘ্রাণ আছে। ও আচ্ছা, মাছ, এই মাছ, ইলিশ মাছ, এই না খাই ভালো। কিন্তু আমার দই ইলিশের মাছটা বেশি ভালো লেগেছিল এটা থেকে। যেহেতু আমি কোনো ফুড ব্লগার নই, তবুও কিছুটা তো খাওয়া দাওয়া করি বাড়িতে, এখানে ওখানে খেয়ে বেড়াই, একটু আন্দাজ তো আছে। অন্যান্য আইটেমগুলো সম্বন্ধে আমি বলতে পারবো না, কিন্তু ইলিশ মাছটা যেটা মনে হচ্ছে পুরো ফ্রেশ, কোনো বরফের ইলিশ নয়, কিন্তু একদম কাঁচা ইলিশ। আর আমার দই ইলিশের যে ইলিশটা বেশি টেস্টি লেগেছে, আর যে ইলিশটা ছিল হচ্ছে আপনার পাতুরির, সেটা একটু কম টেস্টি লেগেছে, কিন্তু দুটোই কিন্তু ফ্রেশ ইলিশ। আর তার কারণটা হচ্ছে ওনারা যেটা যুক্তি দিচ্ছেন সেটা হচ্ছে একটা ইলিশকে 4টে ভাগ করা হয়, মাথা আর লেজা বাদ দিয়ে 4টে যে ভাগ করা হয়, প্রত্যেকের প্রাপ্য হয়েছে 4টে, এবং তার মধ্যে সবচেয়ে বড় পিসটা যায় রবিবার দিনকের আমাদের ইলিশ বিরিয়ানিতে। ফলে কিছু করার নেই, এটা তো হবেই, কিন্তু একটা ইলিশের কিন্তু 4টে টুকরো এক একজনের জন্য বরাদ্দ। কিন্তু আমি একটা বলতে রান্না বান্নার দিক দিয়ে যেটুকু ইলিশের পদ টপ ক্লাস, বিশেষ করে আমাদের দই ইলিশটা একদম টপ ক্লাস। আমরা এখন যাচ্ছি দত্তরিবার দিয়ে, আর প্রথম দিনই যেটা আমরা কোর এরিয়ায় ঢুকে পড়েছি, কিন্তু এখানে দেখুন কাছে গেলে আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো, সেটা হচ্ছে এইসব জঙ্গলগুলোতে ফেন্সিং আছে, এবং এখানে কিন্তু বাঘ ঘুরে বেড়ায়। দেখা পাই না পাই সে আলাদা কথা, কিন্তু এখানে জঙ্গলে ফেন্সিং দেওয়া আছে। ওয়েদারটা ফ্যান্টাস্টিক লাগছে, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। দেখুন যে ফেন্সিং এর কথা বলছিলাম, এখানে ফেন্সিং দেওয়া আছে। ঘড়িতে 3:30, এখন আমরা পৌঁছে গেছি সজনেখালি। আর উল্টো দিকটা হচ্ছে পাখিরালয়, ওই দিকটা হচ্ছে পাখিরালয়। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে এরকম ভিউ, আর দূরের যে
জলাশয়টা দেখতে পাচ্ছেন, এরকম কয়েকটি মিষ্টি জলের জলাশয় করা রয়েছে। এর কারণটা হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী তার তৃষ্ণা নিবারণের জন্য এখানে আসেন, তাদের সন্ধানে বাঘও দেখা যায় এখানে। যদি এখনো অন্য কোনো বন্যপ্রাণীও নেই আর বাঘও নেই। যাই হোক, ওপর থেকে বিস্তীর্ণ যে ম্যানগ্রোভ আছে তার একটা দুরন্ত দৃশ্য দেখা যাচ্ছে, এটাই এখানকার থেকে সেরা প্রাপ্তি। এই ওয়াচ টাওয়ারের বিপরীত দিকে পাবেন দত্তা রিভারের একটা দারুণ ভিউ। দত্তা রিভারের এক পারে সজনেখালি ওয়াচ টাওয়ার আর অপর পারে আছে পাখিরালয়। এই ম্যাপটা দেখে যেটা বলার সেটা হচ্ছে আমরা আছি এখনো সজনেখালিতে, মধ্যিখানে বয়ে যাচ্ছে দত্তা রিভার। চলে যাই, ঘড়িতে 4:15, সজনেখালিতে বেরোতে বেরোতে আমার দেরি হয়ে গেল। লাঞ্চের পর খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর আমাদের দেয়া হয় একটি করে পেয়ারা, যার স্বাদ ছিল দারুণ। ঘড়িতে বাজে হচ্ছে 4:25। আমরা চলেছি অক্সফল ঘাটে, যেখানে আছে বনবিবির মন্দির, সেটা একবার দেখব। চ চ চ। দারুণ একটা সুস্বাদু পেয়ারা খেলাম। এবার হচ্ছে ওয়াক্সফল ঘাটে আমাদের বনবিবির মন্দির দর্শন করতে যাব। চলুন দর্শন করে আসি, তারপর একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে ওয়াক্সফল ঘাটের যে বনবিবির মন্দির, পাশে শিব মন্দির আছে, এখানে এই হনুমানজির মূর্তি আছে। এই পুরোহিতদের কথা হচ্ছে এই মন্দির প্রায় 90 বছর পুরনো। 70 বছর পর্যন্ত এই মন্দির মাটির ছিল, 20 বছর হলো এই মন্দির কংক্রিটের করা হয়েছে। চলুন যা যাক ওইদিকে, আরও কিছু তথ্য দিই আপনাদের সঙ্গে। আমি এবার সুন্দরবনে এসে গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে আসার অন্যতম কারণ হচ্ছে অফবিট সুন্দরবন দেখবো বলে। এখন আমরা দেখলাম ওয়াক্সফল ঘাটের যে বনবিবির মন্দির আছে সেখানে। এইবার এখান থেকেই আমরা আরও এগিয়ে যাব এই দিকে, ফলে আমাদের অফবিট সুন্দরবন দেখা শুরু হচ্ছে। এর আগে যে জায়গাটা ছিল সেটা হচ্ছে পাখিরালয়। বেশিরভাগ বোট, মানে 95 থেকে 99% বোট কিন্তু ওইখানেই দাঁড়িয়ে গেছে। গেস্টদের পাখিরালয় নামিয়েছে, তারা ওইখানেই হোটেলে স্টে করবে। আমরা কিন্তু আরও এগিয়ে যাব এই দিকে, পাখিরালয় কিন্তু এই সাইডে, আমরা এই দিকে এগিয়ে যাব এবং সেখানে একটা অফবিট জায়গায় আমরা স্টে করব। সেটা তো পরবর্তীকালে আরও ইনফরমেশান দিচ্ছি আপনাদের, যে কোথায় স্টে করব, হোটেল কেমন, সেটা আপনাদের দেখাবো। আর এদিকে প্রাকৃতিক পরিবেশটা অনেকটা এইরকম, ও আবহাওয়া দারুণ। মাঝে মাঝে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টির দেখা নেই, কিন্তু বোট যখন থেমে থাকছে তখন গরম লাগছে। আমি যথারীতি ঘরমাক্ত, কিন্তু সুন্দরবন আসার অন্যতম কারণ, যদি ইলিশ মাছ খাওয়া হয় তো ঠিক আছে, যদি বাঘ দেখা হয় সেটা তো সে ডিয়ার লটারি পাওয়ার মতন। কিন্তু যদি আপনি ভ্রমণ প্রেমিক হয় বা প্রকৃতি দেখতে একান্তই অনুরাগী থাকেন, তাহলে সুন্দরবন আপনার বারবারই ভাল লাগবে, সে বর্ষাকালই হোক আর শীতকাল। আজ আমাদের যে ড্রাইভার আছে শহীদুল ভাই, এই যে শহীদুল ভাই দারুণ স্মার্ট ছেলে। আচ্ছা, হ্যাঁ, যে বলছে আমাদের যে স্টে আছে এখান থেকে আরও 1 ঘন্টা দূরে। আমরা এখানে নামবো হচ্ছে পাখির জঙ্গল বোট থেকে দেখবো, দেখে অফবিট সুন্দরবনের অন্যতম যে পাখির জঙ্গলটা দেখবো, তারপর আমরা চলে যাব হোটেলে। চলো দেখি, আমার জন্য দাঁড়িয়ে আছে, এই উঠে বললাম। এই নৌবিহার শুধু একটি ভ্রমণ নয়, এটি প্রকৃতির এক অসাধারণ পাঠশালা, যেখানে আমরা শিখি প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ আর তার সংরক্ষণের গুরুত্ব। সুন্দরবনের খাড়ি পথে এই ভ্রমণ অভিজ্ঞতা জীবনের এক অমূল স্মৃতি হয়ে থাকবে। ঘড়িতে বাজে 5:25। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের পেছন পেছনে আরও বোট আসছিল। দেখুন এখানে কোনো বোটের দেখা নেই, একমাত্র গ্রিন ভিউ ট্রাভেলসের আরেকটি বোট আছে, সেটি হয়তো আগে চলে গেছে বা আসছে। তারাও আমাদের মতন এই অফবিট সুন্দরবন ভ্রমণ করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব হোটেলে। সন্ধ্যেবেলা কি প্রোগ্রাম আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে রাত্রিবেলা মেনু কি দিচ্ছে। আজকে তো মনে হচ্ছে মাটন আছে, তবুও সেটাও শেয়ার করব। প্রায় 6টা বাজবো। আমরা এখন যাচ্ছি পাখির জঙ্গলের যে খাড়ি আছে সেই দিকে, একটু পরেই আমাদের হোটেলে পৌঁছে যাব। আকাশটা চমৎকার লাগছে, আর তার সঙ্গে এই দুদিকের ল্যান্ডস্কেপ আমার ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না।
আমি বারবার সুন্দরবন ছুটে আসি এই ল্যান্ডস্কেপ দেখতেই, এখানকার মানুষের যে জীবন সংগ্রাম সেটা প্রত্যক্ষ করতে। তার সঙ্গে যদি উপযাজক হিসেবে ইলিশ উৎসব হয়, ভেটকি উৎসব হয়, দক্ষিণা রায়কে দেখার হাতছানি থাকে, তাও যথেষ্ট। দেখা না পেলেও তাও চলবে। আজকে আমাদের স্টে হতে চলেছে টিপলি ঘেরিতে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 5। অন্য সময় কি হয়, এতক্ষণ আমরা হোটেলে চলে যাই রেস্ট টেস্ট করে, আর বাউল গানও শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত আমরা হোটেলে পৌঁছাইনি। প্রথম দিনের ভ্রমণ প্রায় শেষ হচ্ছে, কিন্তু এক্সপিরিয়েন্স এখনো শেষ হয়নি। সান্ধ্য এক্সপিরিয়েন্স এবং রাত্রিরের ডিনারের এক্সপিরিয়েন্সও শেয়ার করব আপনাদের সঙ্গে এই ব্লগে। আমাদের যে আরেকটি বোট আছে সেটা আগে এসে গেছে, দেখুন সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের। অফবিট সুন্দরবন ভ্রমণে আজকে আমাদের নাইট স্টে হতে চলেছে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতে, যেটা গোসাবা ব্লকেই অবস্থিত। দোকানপাট এখানে কমই, কিন্তু যা আছে এনাফ, তাই তো এখানে অফবিট বলা হচ্ছে সুন্দরবনে। আমাদের হচ্ছে 107। সিঁড়িটা দারুণ, প্রথমে ঢুকে যেটা সিঁড়িটা দারুণ লাগছে। এই হচ্ছে আমার রুম। আচ্ছা, এই খাট, এখানে একটা সোফা আছে, মোবাইল ইত্যাদি চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট আছে, আর এখানে মোবাইল রেখে চার্জ দিতে পারেন। আচ্ছা, এসি স্টার্টারটা অন করে দিলাম, এসি আছে, অবশ্যই পাখা তো আছে। আর ওয়াশরুমটা, এই হচ্ছে কোমোড আর শাওয়ার, বেসিন সব কিছু আছে। বেশ পছন্দ হয়েছে, আমাদের দুজনে থাকার জন্য একদম আদর্শ। আর ফার্স্ট ফ্লোরে মা হাঁটুর জন্য কোনো অসুবিধা হবে না। ফ্রেশ হলাম, রুমে গিয়ে স্নান করলাম, কিন্তু এদের জ্বালায় আর মানে কি বলবো, রেস্ট নেওয়ার ফুরসত নেই। এই বলে দিয়ে এক্ষুনি ডাকছে, বলছে পকোড়া আর কফি নিয়ে যাও। এই খাইয়ে খাইয়ে একদম শেষ করে দিচ্ছে আমাদের। না খেলে হবে না, এই রে বাপরে বাপ। কফি, মা তো কফি খাবে না, আমি খাই উল্টো। আমি সাধারণত সবাই যা করে আমি তার উল্টো করি, আগে লোকে পকোড়া খায় তারপর কফি খায়, তাই না? আর আমি কফি খেয়ে নিলাম, এবার পকোড়া। যাক, এটা চিকেন পকোড়া খেয়ে একটু রেস্ট নিই, এরপরে শুরু হয়ে যাবে কি গো, বাউল বাউল গান। বাউল গান শুনছিলাম, আর শুনতে শুনতে একটু বাইরে চলে আসি। লাহিড়িপুর যে পঞ্চায়েত, যে জনপদ আছে, খুবই ছোট জনপদ, যেটা গোসাবা ব্লকেরই অন্তর্গত। সেখানে এই দাদার দোকানে এসে এক কাপ চা পান করছি। চাটা বেশ ভালো লাগছে, মিষ্টি কম, চায়ের মধ্যে লিকারের এসেন্স দারুণ, খুব ভালো। এই দোকান দাদার নামটা কি? হ্যাঁ, সুব্রত আউলিয়া। সুব্রত দার দোকানে আমি চা পান করছি, বেশ ভালো বানিয়েছে, ধন্যবাদ দাদা। যদি কখনো এখানে থাকেন, এই লাহিড়িপুর কোথাও যদি থাকতে আসেন হোটেলে বা ইত্যাদি, তো দাদার দোকানে এক কাপ চা পান করবেন, আমি বলে দিচ্ছি আপনি হতাশ হবেন না একদম। আমার মধ্যে একটা বাজে স্বভাবই বলেন আর ভালো স্বভাবই বলেন, আমি ঘুরতে এসে হোটেলে থাকতে একদম পছন্দ করি না, যদি না আবহাওয়া বিরূপ হয়। আমরা রয়েছি যে লাহিড়িপুর, আপনারা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছেন না, আমরা রয়েছি লাহিড়িপুরে। সেই যে ঘাটে নেমেছিলাম সেখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। দেখুন রাতের সুন্দরবনে নদীর ধার কেমন লাগে, দূরে সেই ম্যানগ্রোভের অরণ্য, আর দূরে অন্ধকার। এখন ভাটা চলছে, জল অনেকটা কমে গেছে, আমাদের নৌকো দাঁড়িয়ে রয়েছে। ওদিকে বাউলের আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি চলে এসেছি এখানে। এই দেখুন, ওই পারেও কিন্তু জনপদ আছে, এ পারেও আছে। এদিকটা পুরো একদম মিশমিশ অন্ধকার, চারদিকে ম্যানগ্রোভ। আমি এদিক থেকে এসেছি, আমাদের হোটেলটা জাস্ট এখান থেকে 2 মিনিট। আবার হোটেলে ফিরে যাই, তারপরে দেখি কি আয়োজন আছে। আয়োজন বলতে তো খাওয়া দাওয়া, ডিনার করবো, তারপর শুয়ে পড়বো।
সেদিনের ডিনারে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। শেষে ছিল মিষ্টি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আমি খাওয়া দাওয়া করলাম, যেটা মুখ্য বিষয়। ডাল ডিম ভাজা তো ঠিক আছে, কিন্তু মাটনটা ফ্যান্টাস্টিক, দুর্দান্ত। মা তো মাংস খায় না, মা ডাল আর ডিম ভাজা খেয়েছে, মা বলো ঠিকঠাক আছে। যাই হোক, আজকে প্রচণ্ড ক্লান্ত, ঘুমিয়ে পড়ি। পরবর্তী কথা হবে কালকে সকালবেলা, কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন পরের এপিসোডে। গুড নাইট অ্যান্ড গুড বাই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।